আমি জানি আপনারা ভালো ইনকাম করেন এবং বেশ ভালো টাকা সঞ্চয় করছেন, কিন্তু কোথাও না কোথাও বছরের শেষে দেখা যায় আপনারা যতটা এক্সপেকটেশন করেছিলেন যে এত টাকা আমরা সঞ্চয় করব কিংবা এত টাকা নিবেশ করব, অত টাকা আপনারা নিবেশ করতে পারছেন না। কিংবা এরকমও সিচুয়েশান আপনাদের সাথে হতে পারে যে আপনি যত টাকা ইনকাম করছেন ঠিক ততটাই ব্যয় হয়ে যাচ্ছে, নিবেশ কিছু হচ্ছে না। তো এরকম যে দুটো প্রবলেম লাইফে আমাদের, যে আমরা যতটা চাচ্ছি ততটা হচ্ছে না কিংবা আমরা চেষ্টা করেও পারছি না, সেক্ষেত্রে আমাদের হয়তো যে ইনকাম সেটা যদি আমরা ফিক্সড ধরে নিই, কারণ যারা চাকরিজীবী তাদের তো রাতারাতি যে স্যালারি বেড়ে যাবে সেরকম নয়, যারা বিজনেসম্যান তাদের রাতারাতি যে বিজনেস খুব বেশি বেড়ে যাবে সেটাও নয়। দুক্ষেত্রেই একটা কনস্ট্যান্ট রয়েছে, সেটা হচ্ছে ইনকাম যেটা আসছে সেটা কিন্তু রাতারাতি বাড়ছে না। সেক্ষেত্রে আমরা যদি ইনকামটিকে ফিক্সড ধরে নিই এবং ইনকাম থেকে আমরা কীভাবে নিবেশ করছি এবং কোথায় এক্সপেন্স করছি সেটার উপরে যদি আমরা একটা নজর দিই, তাহলে আমরা মেনলি 5টি রিজন খুঁজে পাই, যে 5টি রিজনের জন্য হয়তো আপনার নিবেশ সেই হিসাবে বাড়ছে না কিংবা আপনি হয়তো সেই হিসাবে টাকাকে সঞ্চয় করতে পারছেন না। বন্ধুরা, আপনারা প্রতীক ঘোষ, আপনারা দেখছেন প্রতীক স্পিক্স। এই চ্যানেলে শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিভিন্ন ভিডিও নিয়ে আসা হয়। চ্যানেলটি একবার ঘুরে নিন। চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওতে এই সঞ্চয় সম্পর্কে যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে ডিসকাশন করব। সবার প্রথমে যে কারণটি আমার মনে হয় যেটা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের খরচের বিস্তারিত জানকারি না থাকা। তার মানে আমরা কোথায় এক্সপেন্স করছি সেটা যদি অডিট আমরা না করি তাহলে আমরা কখনোই বুঝতে পারবো না যে আমরা কোথায় কোথায় এক্সপেন্স করছি। আজকালকার দিনে প্রচুর পরিমাণে ডিস্ট্র্যাকশন রয়েছে। মানে আপনি ফ্লিপকার্টে কিছু একটা দেখলেন, আপনি বাই করে নিলেন, আপনি ইনস্টাগ্রামে কিছু একটা দেখলেন, আপনি বাই করে নিলেন, আর আপনার যেতগুলো পারচেজ হচ্ছে সব অনলাইন হচ্ছে। সেক্ষেত্রে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্র্যাক যে আপনার কোথায় টাকাটা গিয়ে খরচ হয়ে যাচ্ছে। আগেকার দিনে একটা সুবিধা ছিল যে মানুষ লিখে লিখে রাখতো। সেক্ষেত্রে আপনাকে যদি এক্সপেন্সের একটা সঠিক আইডিয়া নিতে হয় যে আপনি কোথায় কোথায় এক্সপেন্স করেন, তাহলে আপনাকে সেই লিখে লিখেই রাখতে হবে যে আজকে আমি এত টাকা এখানে খরচ করলাম, এত টাকা এখানে খরচ করলাম। আমি জানি একটু ওল্ড স্কুল পদ্ধতি, কিন্তু বিশ্বাস করুন এটা কাজ করে। যদি আপনি 30 দিন নিজের হিসেবটিকে রাখেন এবং তাতে মেনলি দুটো ক্যাটাগরি রাখেন, যেটা নেসেসারি একটা আননেসেসারি, তাহলে দেখবেন আপনার আননেসেসারি ক্যাটাগরিতে অনেকগুলো খরচ রয়েছে যেগুলো সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই যে এই খরচগুলো আমরা করে থাকি। প্রচুর ইম্পালসিভ বাই হয়ে থাকে, প্রচুর আমরা আবেগের বশে খরচ করে ফেলি। কখনো কখনো এরকমও দেখা যায় যে ক্রেডিট কার্ডের বিলটা অনেক বেশি হয়ে যায়, যেটা আমরা বুঝতে পারি না, এবং মাসের শেষে যখন তার ডিউ ডেট আসে তখন আমরা পেমেন্ট করে দিই। সেক্ষেত্রে আমাদের একটা বিগ চাঙ্ক অফ অ্যামাউন্ট স্যালারি থেকে চলে যায়। তো এই জন্য অডিট করাটা খুব প্রয়োজন। নাম্বার 2, যে সবথেকে বড় ভুল আমরা করে থাকি সেটা হচ্ছে কোনো এমার্জেন্সি ফান্ড ক্রিয়েট না করা। আমরা লাইফকে খুব গ্র্যান্টেড নিয়ে নিই যে আজকে লাইফ এরকম চলছে, আগামী দিন আরও ভালো চলবে, এরকম চলতেই থাকবে। কিন্তু আমরা কখনো আনফোরসিন সার্কামস্টান্সেসকে কাউন্টার মেজার দ্বারা রেডি করে রাখি না যে যদি কখনো এরকম হয় তাহলে আমার জন্য এই টাকাটি থাকবে। সেজন্য সবার প্রথমে আপনাদের যেটা করা উচিত, যেটা ওল্ড স্কুল পদ্ধতি, সেটা হচ্ছে 6 মাসের বেতন সঞ্চয় করে রাখুন। যদি 6 মাসের বেতন আপনার কাছে সঞ্চয় করা থাকে, আপনার যদি চাকরি চলে যায়, আপনার যদি ব্যবসায় মন্দা আসে, তাহলে আপনি 6 মাস টাইম পাবেন রিকভার করার জন্য। কিংবা যদি লাইফে এমন কোনো একটা ইভেন্ট চলে আসে যেক্ষেত্রে খরচটা খুব বেড়ে গেল কিংবা একটা সাডেন এক্সপেন্স চলে এলো, সেক্ষেত্রে আপনার এই ইমার্জেন্সি ফান্ডটি কাজে লাগবে। আমি আমার যতগুলো ভিডিও বানিয়েছি চ্যানেলে, মাঝে মাঝে আমি ইনভেস্টমেন্টের সম্পর্কে দুটো ফান্ডের কথা বলেছি, একটা হচ্ছে এমার্জেন্সি ফান্ড, একটা হচ্ছে অপরচুনিটি ফান্ড। অপরচুনিটি ফান্ডটা পরে তৈরি হবে, তাও সবার আগে তৈরি হবে এমার্জেন্সি ফান্ড। কারণ এমার্জেন্সি ফান্ডটা যখন আপনার থাকবে তখন আপনার অপরচুনিটি ফান্ডটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, কারণ আপনার এমার্জেন্সির জন্য টাকা রাখার রয়েছে। এবার আপনি অ্যাগ্রেসিভলি টাকাকে সঞ্চয় করতে পারবেন, সেদিক থেকে একটা কনফিডেন্স আপনি অবশ্যই পাবেন। নাম্বার 3, আমরা যখন ইনভেস্টমেন্ট করি নিজেদের লাইফে, যখন যে স্টেজেই 24 বছর বয়সে, 25 বছরে, 35-এ, 45-এ, যখনই আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করি, আমাদের যে ফার্স্ট ইনভেস্টমেন্ট হয় সেটা হয় গোললেস ইনভেস্টমেন্ট। কীরকম গোললেস ইনভেস্টমেন্ট? করে দেখি কি হয়, সেই হিসেবে আমরা ইনভেস্টমেন্ট করি। আমরা ইনভেস্টমেন্ট করলাম, হয়তো আমরা রেজাল্ট পেলাম কিংবা আমরা রেজাল্ট পেলাম না, তারপরে সেটা ডিসকন্টিনিউ হয় কিংবা ওইভাবেই ওটা চলতে থাকে। কেউ একজন LIC করে দিয়েছিল তো সেটা সেভাবেই চলছে, কেউ একজন মিউচুয়াল ফান্ডের একটা অফার নিয়ে এসেছিলো তো সেটা সেই হিসাবেই চলছে। কিন্তু তার কোনো গোল নেই যে আমি এই টাকাটিকে এই কারণের জন্য জমাচ্ছি, এই টাকাটি আমরাই বাড়ি বানানোর জন্য জমাচ্ছি, এই টাকাটি আমি গাড়ি কেনার জন্য জমাচ্ছি, এরকম কোনো প্ল্যানিং নেই। বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। যারা আর্নিং মেম্বার রয়েছে
প্রত্যেক ফ্যামিলিতে যদি গড়ে দেখা যায় তো 20%-এর বেশি লোকজন এত বেশি হিসেব নিকেশ করে না, তারা শুধুমাত্র এক্সপেন্সই করে। সেক্ষেত্রে একটা ভুল হয়ে যায়। আপনাকে মেনলি 3 ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যানিং অলওয়েজ রেডি রাখতে হবে। একটা হচ্ছে 3 বছরের উইন্ডোর ভেতরে যে এক্সপেন্সগুলো আপনার হতে পারে সেই জন্য আপনি টাকা সঞ্চয় কিংবা নিবেশ করুন, এটাকে শর্ট টার্ম গোল বলবো। একটা মিড টার্ম গোল রাখুন যেটা 3 থেকে 7 বছরের ভেতরে যে এক্সপেন্সগুলো হবে সেগুলোর জন্য, এবং একটি লং টার্ম রাখুন যেটা 7 বছর থেকে 15 বছরের ভেতরে একটা হবে আপনার খরচ, সেই অনুযায়ী আপনি ইনভেস্টমেন্টগুলো স্টার্ট করুন। এবার যখন এইভাবে আপনি ইনভেস্টমেন্ট করবেন না, তো ইনভেস্টমেন্টকে ভাঙতে আপনার ইচ্ছা করবে না। কারণ সাপোজ আপনার ছেলে 15 বছর বয়সে গিয়ে মাধ্যমিক দেবে এবং তারপরে 2 বছর একটা ভালো কোচিং সেন্টার আপনি ভর্তি করবে এবং তারপরে কলেজে খরচ আপনি রাখলেন। তার মানে 15 ইয়ার্স পরে আপনার এই টাকাগুলো ছেলে পড়াশোনার পিছনে যাবে। সেই জন্য যদি আপনি টাকা সঞ্চয় করেন, আপনি ওটাকে ফট করে ভাঙবেন না, কারণ এই নিবেশের সাথে আপনার একটা এম জড়িয়ে আছে। সেরকমই যদি আপনি গাড়ি কেনার জন্য টাকা ইনভেস্ট করেন, তাহলে সেই টাকাটি গাড়ির ফান্ডেই থাকলো, আদার্স খরচাতে সেটা আপনি ইউজ করবেন না। যখনই আপনার নিবেশের সাথে আপনার গোলটি মিলেমিশে যাবে, তখন সেটা লঙ্গার টাইমের জন্য লাস্টিং করবে এবং আপনাকে একটা ভালো রিটার্ন করে দেবে। নাম্বার 4, ইন্স্যুরেন্স না করা। এই ভুলটি আমরা সবাই করি এবং ম্যাক্সিমাম সময় আমরা করে থাকি যে আমরা নিজেদেরকে ইন্স্যুরেন্সই নেই না, নিজেদের লাইফের কোনো ভ্যালুই আমরা রাখি না। আমরা হয়তো বাড়ির সোল ব্রেড আর্নার, কিন্তু আমরা কখনো নিজেকে ইন্স্যুরেন্স করি না। ইন্স্যুর করা উচিত। ইন্স্যুরেন্স যদি না থাকে তাহলে কি হতে পারে? সাপোজ আপনার সাথে কোনো একটা আনফোর্সিন সার্কামস্টান্সেস হয়ে গেল, আপনি হয়তো অ্যাক্সিডেন্টের ভেতরে পড়ে গেলেন কিংবা আপনার যদি মৃত্যুও হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ফ্যামিলিটা কোথায় যাবে, কী করে তাদের বাদ বাকি সময় চলবে, এটাও একটু ভাবা উচিত। এটা তো হয়ে গেলো এক্সট্রিম। এবার যদি সে অত বেশি কিছু না হয়, যদি আপনার হাত পা ভেঙে যায় কিংবা আপনার যদি একটা ইলনেস আছে, একটা অস্ত্রোপচার হয় শরীরের ভেতরে, সেক্ষেত্রে আপনার মেডিকেল ইন্স্যুরেন্স না থাকলে সেই খরচগুলো কোথা থেকে যাবে? সেই ইমার্জেন্সি ফান্ড থেকে চলে যাবে। তার মানে আপনার একটা ইন্স্যুরেন্সের প্রয়োজন রয়েছে। এবার যেরকম আপনার ক্ষমতা সেই অনুযায়ী করুন। আপনাকে শুরুতেই 10 লাখের ইন্স্যুরেন্স নিতে হবে কোনো প্রয়োজন নেই, আপনি 1 লাখের ইন্স্যুরেন্স নিন। কিন্তু যাই করবেন আপনি স্টার্ট করুন। ইন্স্যুরেন্স এখন অনেক সহজ হয়ে গেছে, মাসে মাসে প্রিমিয়াম কাটে এবং প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে অনলাইনে যেখান থেকে আপনি ভালো ইন্স্যুরেন্স নিজের জন্য নিতে পারবেন। সেগুলো একটা ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইয়োর লাইফ, পার্ট অফ ইউর ইনভেস্টমেন্ট। আপনি যদি ইন্স্যুরেন্স রাখেন, যেমন বাইকে ইন্স্যুরেন্স থাকে, কোনো কিছু হয়ে গেলে আপনি সেটা ক্লেম করতে পারবেন, সেই হিসাবে নিজেরও একটা ইন্স্যুরেন্স করেন এবং ফ্যামিলির জন্য ইন্স্যুরেন্স করে দিন, যাতে আপনার টাকা সেভিংসটাকে ভাঙতে না হয়। নাম্বার 5 এবং সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে নিবেশের জন্য একটা গোল্ডেন টাইম কিংবা পারফেক্ট টাইমের ওয়েট করা। আমরা সবাই ওয়েট করে রয়েছি একটা পারফেক্ট টাইম আসবে, যেদিন আমার ভালো স্যালারি হবে, যেদিন আমার বিজনেস ভালো চলবে, যেদিন আমি একটা ভালো বাড়ি নিতে পারবো, তারপরে আমি ইনভেস্টমেন্ট স্টার্ট করব, কিংবা হয়তো এই 2 বছর যাক তারপর থেকে আমার সিচুয়েশান ঠিক হবে। এরকম একটা পার্টিকুলার গোল্ডেন টাইম কিংবা পারফেক্ট টাইমের অপেক্ষায় আমরা রয়েছি, তারপরে আমরা ইনভেস্টমেন্ট করব। এটা তো একটা ভুল, এটা তো একটা ভুল ডিসিশন। সেটা কি আমরা বুঝতে পারছি না? আমরা কোথাও না কোথাও রিয়েলাইজ করি এটাও ভুল, যে আমাদের এই মুহূর্ত থেকে করা উচিত, কিন্তু আমরা করি না। বিশ্বাস করুন, আপনাকে যদি ইনভেস্টমেন্ট করতে হয়, আপনি 100 টাকা থেকে ইনভেস্টমেন্ট করতে পারেন। 500 টাকা থেকে মিউচুয়াল ফান্ড স্টার্ট হয়ে যায়, ভালো শেয়ার 100 টাকার কাছাকাছিও পাওয়া যায়। কিন্তু আপনাকে রেগুলার ইনভেস্টমেন্ট করতে হবে এবং ইনভেস্টমেন্ট স্টার্ট করতে হবে আজকের থেকে। দেখুন, আপনি যদি খুব ডেডিকেটেড হন মানে ইনভেস্টমেন্ট করার জন্য, তাহলে 1 ঘন্টা সময় লাগবে আপনাকে সব কিছু সেট আপ করতে, মানে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে শুরু করে ফোলিও তৈরি করা, মিউচুয়াল ফান্ডে সব কিছু 1 ঘন্টার ভেতরে আপনার তৈরি হয়ে যাবে এবং 1-2 দিনের ভেতরে অ্যাক্টিভেটও হয়ে যাবে। তারপরে আপনি ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারেন। আপনার যদি মনে হয় আমি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ডে যাব না, আপনি ব্যাংকে গিয়ে পিপিএফ খুলতে পারেন, আপনি ব্যাংকে গিয়ে ফিক্সড ডিপোজিট করতে পারেন, আপনি ব্যাংকে গিয়ে এমআইএ স্কিমের টাকাও রাখতে পারেন। বিভিন্ন অপশান আপনার জন্য খোলা রয়েছে। আপনি বন্ডও কিনতে পারেন। তো এই যত ধরনের একটা হরাইজন রয়েছে ইনভেস্টমেন্টের, তার মধ্যে থেকে কোনো একটা চুজ করে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কিন্তু ইনভেস্টমেন্টের জন্য পার্টিকুলার একটা গোল্ডেন টাইমে ওয়েট করাটা আমার মনে হয় না বুদ্ধিমানের কাজ, কারণ ইনভেস্টমেন্ট ওইভাবে কোনো দিনও হয় না। আমি যদি শুরু করি তাহলেই শুরু হবে, এটাই হচ্ছে মন্ত্র। আশা করি আজকের ভিডিওতে নতুন কিছু আপনারা জানতে পারলেন, কিছু হয়তো মিথ আপনাদের ভেতরে ছিল যেগুলো একটু দূর হলো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দেবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।